নির্বাচনের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। 14 সেপ্টেম্বর শহীদ মিনারে স্মরণ সভা, পরদিন গণতন্ত্র দিবসের সমাবেশের ডাক। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বৈঠক শেষে চলছে ব্রিফিং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই জায়গায় কি রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে বা এরকম পরিস্থিতি ঘোলাটে করার কোনো আপনাদের কাছে কোনো মেসেজ আছে কিংবা আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা, কি বলেন? রাজনৈতিক সংশ্লিষ্টতা যে আছে এটা তো ইতিপূর্বে আপনারা দেখেছেন। এখানে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে। এবং আপনারা দেখেছেন যে গতকালকেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে, গতকালকে না পরশু নেত্রকোনা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন করে গাড়ি ভাঙচুর এবং কয়েকটা কারখানায় তারা হামলা করেছে এবং তাদের সেই হামলার প্রতিবাদে কিন্তু আমি দেখেছি একটা কারখানা থেকে শ্রমিকরা নেমে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে। শ্রমিকরা নিজেদের কারখানাকে তাদের কর্মস্থলকে প্রোটেক্ট করার জন্য সেখানে তাদেরকে ধাওয়া দিয়েছে। তো সেটার যে উদ্যোক্তা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাকে গত পরশু নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখানে শ্রম সংশ্লিষ্ট না, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট না, এরকম যারা অনুপ্রবেশ করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে, সেটা ঝুট ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট হোক, তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে থাকবে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবে না, এটা সকলেই আমরা এখানে একমত। এখানে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, এটা হচ্ছে যারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী তারা, এবং তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থানে ছিল লাস্ট সিকিউরিটি কমিটির মিটিংয়ের পরে আমরা ব্রিফ করেছিলাম, সে অবস্থানে এখনো আছে এবং সামনে অব্যাহত থাকবে। আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্রিফিংয়ে। যাব পরের খবরে। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে, গানশটে চোখ হারিয়েছেন অনেক মানুষ। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রমাণ সংগ্রহ ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে আন্দোলনে গুলিতে আহত অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক চোখ। দৃষ্টি আর ফিরে পাবেন কিনা সেই শঙ্কায় কাটছে প্রতিটি মুহূর্ত। সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে যান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, নিশ্চিত হয়েছে যারা এসেছেন সবাই গানশটে আহত। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে এমন প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রথম দিকে যারা গুলিবিদ্ধ এখানে চিকিৎসার জন্য এসেছেন তারা কিন্তু ভয়ে, পুলিশের ভয়ে তাদের নাম ঠিকানা বলতে চাননি, দ্রুততম সময়ে এখানে চিকিৎসা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন। যাদেরকে ভর্তি করার দরকার ছিল, থাকতে বলা হয়েছে, তারা সেটা থাকতে চাননি, কারণ তারা আশঙ্কা করেছেন পুলিশ হয়তো তাদেরকে ধরে নিয়ে যাবে। এ সময় তিনি আরও বলেন, তদন্ত করে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনেরও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল গঠনের সাথে তদন্তের কোনো সমস্যা নেই, তদন্ত তার নিজস্ব প্রক্রিয়াতে চলছে, এটা অব্যাহত থাকবে। হাসপাতালের পরিচালক বলেন, 28 জন রোগীর চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা সেকেন্ড ফেজের অপারেশন করছি এবং এই মুহূর্তে প্রায় লাস্ট 15 ডেজ আমরা প্রায় 160 রোগীদের অপারেশন করেছি। সেই সাথে আমাদের এই সক্ষমতা কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং বিএসএমএমইউ হাসপাতালের তাদের যে আই ডিপার্টমেন্ট রয়েছে তাদেরও আমরা সাপোর্ট নিচ্ছি। যাদের পুনর্বাসন প্রয়োজন তাদের দ্রুত পুনর্বাসনের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে আজ তোলা হবে আদালতে। 10 দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
এদিকে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে সকালে আদালতে তোলা হয়। 7 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠায় আদালত। বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের দায় দেখছেন বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী। তিনি বলছেন, ব্যর্থতা ঢাকতে অসংলগ্ন কথা বলছেন তিনি। মামলা পরিচালনা করতে গিয়ে 34 বার বাসা বদল সহ নানাভাবে মানসিক নির্যাতনের কথাও জানান আইনজীবী সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম। বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছর পর মুখ খুললেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ। গত সপ্তাহে নিজের ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘন্টার ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সরকারের কাছে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন। এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। সাবেক সেনাপ্রধানের বক্তব্যের পর শুরু হয় এ নিয়ে আলোচনা। দাবি ওঠে পুনরায় তদন্তের। বুধবার বিডিআর বিদ্রোহ মামলায় অন্তত 400 জওয়ানের পক্ষের আইনজীবী জানান, ব্যর্থতা ঢাকতেই এখন অসংলগ্ন কথা বলছেন মঈন আহমেদ। সাবেক সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য সঠিক নয় এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদেরকে বাঁচাইতে পারতেন। বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে এই আইনজীবী জানতে পারেন 25 ফেব্রুয়ারি ঘটনার আগেই বিডিআরের কয়েকজন সদস্য বৈঠক করেন ফজলে নূর তাপসের সঙ্গে। হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলেও জানান তিনি। রেডি তৌহিদের বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এমপি তাপস সাহেবের সাথে এই 20 থেকে 25 জন যে ছিল বিডিআর সৈনিক এবং বহিরাগত কিছু ছিল, তো তারা বাংলা হিন্দি দুই ভাষায় কথা বলে। আমি মামলার সূত্রে তাদের সাথে জন্মিষ্ছি, তারা তখন আমাকে জানাইছে। তিনি জানান, বিডিআর বিদ্রোহ মামলা পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়তে হয় তাকে। শুধু বাসা পরিবর্তন করতে হয় 34 বার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে জানানো হয়, সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশনগুলোতেও সম্প্রচার করা হবে। এর আগে গেল 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সাংবিধানিক সংস্থাগুলোর প্রতি মানুষের পূর্ণ আস্থা ফিরে না আসা পর্যন্ত দেশ পুনর্গঠন হবে না। সেই পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক কথা বলেন। এ সময় শিক্ষা খাতে রাজধানীর সঙ্গে অন্যান্য জেলাগুলোর বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান হাসনাত। যতদিন না পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। যতদিন না পর্যন্ত এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আস্থা আসছে ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই তরুণ প্রজন্মের বার্তা আপনাদেরকে শুনতে হবে, শিক্ষার্থীদের বার্তা আপনাদেরকে শুনতে হবে, শিক্ষাকে সার্বজনীন করতে হবে। নির্বাচনের সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখতে চায় না বিএনপি, তবে দ্রুত রাষ্ট্র সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। দুপুরে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুর 12:30টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নার্দিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাই কমিশনের ডেপুটি হেড অফ মিশন ক্লিন্টন পোপকে ও প্রথম সচিব লারা অ্যাডামস সঙ্গে ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় দু দেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও ভূ রাজনীতি ইস্যুতে আলোচনা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও আলোচনা হয়। নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার, সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে
একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে। প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো হয়ে গেছে এগুলো সমাধান করে নির্বাচনের কার্যক্রমের দিকে তো আমাদেরকে যেতে হবে। তো সকলের একই প্রশ্ন যে এই কাজগুলো কত তাড়াতাড়ি হবে, কতদিন লাগতে পারে এবং কবে একটি গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে। তো এই ব্যাপারে আমরা সরকারকে সহায়তা করছি। কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে সন্ত্রাসী সংগঠন আরসার 2 কমান্ডার নিহত হয়েছে। ভোরে উপজেলার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় আরসার কমান্ডার ইমাম হোসেন ও রহমতুল্লাহ সহ সংগঠনের কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় 18 নম্বর ক্যাম্প থেকে 20 থেকে 30 জনের একটি দল এসে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ইমাম হোসেন ও রহমতুল্লাহ। গুলিবিদ্ধ অপর একজনকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় এপিবিএন। আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় মুন্সিগঞ্জের গজারিয়া অংশে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ভোরে মহাসড়কের কুমিল্লার গৌরীপুরে চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এতে ওই এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া অংশ পর্যন্ত 26 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুপুরে দুর্ঘটনা কবলিত ভ্যানটি সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ, তবে জটলা তৈরি হওয়ায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। এখনও মুন্সিগঞ্জ অংশের 10 কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।